চট্টগ্রাম সহ ৬ জেলার আরও ৭৯ মৃত্যু, করোনায় ৫৪ এবং উপসর্গ নিয়ে ২৫ জন মারা গেছে। ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত দেশের ৯৮% রোগী। সেপ্টেম্বরেই বিশ্ববিদ্যালয় খোলার পরিকল্পনা ইউজিসির। এই পর্যন্ত করোনার টিকা পেয়েছে ১,২০,০০০ শিক্ষার্থী। মাদক মামলায় পরিমণি ও রাজ ৪ দিন করে রিমান্ডে, সিন্ডিকেট গড়ে অনৈতিক কাজের অভিযোগ। দেশের প্রাকৃতিক ও চাষ করা সব মাছে পাওয়া গেছে প্লাস্টিক কণা। নিঃসৃত রাসায়নিক মাছ থেকে মানবদেহে ঢোকায় স্বাস্থ্য ঝুঁকি। তৃতীয় টি-20 জেতার লক্ষ্যে আজ মাঠে নামবে টাইগাররা। অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার সিরিজ জয়ের হাতছানি। স্বাগত সকাল ৯টার ১ ঘন্টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে আপনাদের সাথে আছি সঞ্চারী মধুতমা। শুনছিলেন শিরোনাম, চলে যাচ্ছে এবার পুরো খবরে। গত ২৪ ঘন্টায় চট্টগ্রাম, রাজশাহী সহ ৬ জেলার করোনা ইউনিটে আরও ৭৯ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় মারা গেছে ৫৪ জন আর উপসর্গে ২৫ জন। চট্টগ্রামে করোনায় আক্রান্ত হয়ে আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে আরও ১,১১৪ জন। রাজশাহী মেডিকেলে আজও ১৫ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে করোনায় মারা গেছে ৫ জন আর ১০ জন মারা গেছেন উপসর্গে। এদিকে কুমিল্লায় করোনা ডেডিকেটেড হাসপাতালে মৃত্যু হয়েছে ১৫ জনের, যাদের সবাই করোনায় আক্রান্ত ছিলেন। রংপুরে করোনা ইউনিটে মৃত্যু হয়েছে ১৫ জনের, যাদের ৮ জন করোনায় আক্রান্ত ছিলেন আর বাকি ৭ জন মারা গেছে উপসর্গে। এছাড়া চাঁদপুরে মারা যাওয়া ১৩ জনের মধ্যে ৮ জন মারা গেছেন উপসর্গে। কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে ৪ জনের মৃত্যু হয়েছে। করোনা পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার রাজশাহী ও বগুড়া থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমেই যাচ্ছি রাজশাহীতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী মাইনুল হাসান। মাইনুল, হাসপাতালের রোগী আগের তুলনায় কিছুটা কমলেও মৃত্যু কমছে না, এর কারণটা কি? ৭৯ পর্যন্ত রোগী ২৪ ঘন্টায় ভর্তি হয়েছিল, কিন্তু সেইটি এখন ৩০, ৩৫ বা ৪০, ৪৫-এর মধ্যে থাকছে। তো এই ক্ষেত্রে মৃত্যুটা কমছে না, এটি কিন্তু হাসপাতালের জন্য একটি উদ্বেগজনক কারণ। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে যে মৃত্যু না কমার অন্যতম কারণ হলো সাধারণ মানুষের বা প্রান্তিক পর্যায়ের মানুষের অসচেতনতা বোধ। কেননা তারা বলছে যখন কোনো করোনা প্রান্তিক পর্যায়ে কোনো মানুষের করোনার উপসর্গ দেখা দিচ্ছে, তখন তারা কিন্তু সেইটি পর্যাপ্তভাবে সেই সচেতন বোধ না হওয়ার কারণে তারা প্রাথমিক ওষুধ খেয়ে তারা নিজ বাড়িতে থাকছে। কিন্তু যখন তারা বুঝতে পারছে যে তাদের করোনা আক্রান্ত তারা হয়েছেন, সেই সময় তারা যখন হাসপাতালে ছুটে আসছেন, এই হাসপাতালে ছুটে আসতে গিয়েও কিন্তু অ্যাম্বুলেন্স আসার সময় অক্সিজেন সহ নানা সমস্যার বা জটিলতায় তারা ভুগছে। সেক্ষেত্রে যখন তারা হাসপাতালে পৌঁছাচ্ছে, তাদের অক্সিজেন স্যাচুরেশন একেবারে ৫০-এর নিচে নেমে যাচ্ছে, এবং এই নেমে যাওয়ার কারণেই কিন্তু হাসপাতালে সর্বোচ্চ চিকিৎসা দিয়েও তাদেরকে বাঁচানো হচ্ছে না। সেক্ষেত্রে চিকিৎসকরা বারবারই পরামর্শ দিচ্ছেন যে করোনার ন্যূনতম উপসর্গ দেখা দিলে যেন বিশেষজ্ঞ চিকিৎসকের সাথে পরামর্শ করে বা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে যেন তারা চিকিৎসা নেয়। এই যদি অভ্যাসটি গড়ে ওঠে, সেক্ষেত্রে কিন্তু যে করোনার যে মৃত্যু সেইটি কমার একটি বিষয়। রাজশাহীতে করোনা সংক্রমণ কিন্তু প্রতিদিনই কমছে। আমরা দেখছি যে একেবারে উচ্চ সংক্রমণ পার করে এখন কমার দিকে আছে। তো ২৪ ঘন্টা রাজশাহী ২টি PCR করোনার নমুনা পরীক্ষায় কিন্তু শনাক্তের হার দাঁড়িয়েছে ২৩.১৮%। অর্থাৎ এটি গতকালকের তুলনায় কমছে। চিকিৎসকরা বলছে যেহেতু রাজশাহী করোনা উচ্চ সংক্রমণ ধাপ পার করেছে, সেক্ষেত্রে কখনো স্থিতিশীল বা কখনো কম, অর্থাৎ সংক্রমণটি এখন নিয়মের মধ্যে বা একটি নির্দিষ্ট সীমার মধ্যে কিন্তু আছে। তবে তারা বলছে যে লকডাউন চলছে, এই লকডাউন যদি পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব না হয়, সেক্ষেত্রে আগামী দিনে যে করোনার যে ধাপটি বা সংক্রমণের যে ধাপটি আসবে, সেইটি কিন্তু আরও ভয়াবহ হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর লকডাউনের চিত্র বলি, এই লকডাউনের আজকে প্রায় ১৫তম দিন, বা সেইটি আমরা দেখছি যে যেহেতু শুক্রবার, রাজশাহীতে সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছে। তো সেই ক্ষেত্রে অন্যান্য দিনের তুলনায় মানুষের চলাচল একেবারে কম। আমরা জানি যে গত ২৪ ঘন্টায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ২৯টি মামলা করা হয়েছে, ১৯,৫০০ টাকা জরিমানা করা হয়েছে। তো সব ধরনের প্রশাসনের নজরদারি থাকলেও আমরা দেখছি যে রাস্তায় মানুষ বের হচ্ছে, তবে সচেতনতা মানুষের মধ্যে কিছুটা কমেছে আরও।
মাইনুল, আপনি আমাদের সঙ্গেই থাকুন। এবার আমরা যাচ্ছি বগুড়াতে, সেখান থেকে জানাবেন আমাদের সহকর্মী হাসিবুর রহমান। হাসিবুর, জেলার করোনা পরিস্থিতি নিয়ে জানাবেন, সার্বিক লকডাউন পরিস্থিতি নিয়েও জানাবেন, সেখানকার চিকিৎসা ব্যবস্থা কি অবস্থায় রয়েছে এখন? গত রাতে আমি দুইটি হাসপাতালে যারা কর্মরত রয়েছেন করোনা সংক্রান্ত তথ্য নিয়ে তাদের সাথে যেটুকু জেনেছি যে বগুড়ায় এখন করোনার আক্রমণ বা শনাক্ত দুটি বলতে পারেন যে ধীরে ধীরে কমে আসছে, কিন্তু স্বাস্থ্য বিভাগের যে তথ্য সেখানে দেখা যাচ্ছে যে আইসিইউর একটি বড় সংকট চলছে। বগুড়ায় মোট 700 আসন রয়েছে, শয্যা রয়েছে করোনার চিকিৎসার জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, মোহাম্মদ আলী হাসপাতাল এবং একটি বেসরকারি প্রতিষ্ঠানের। সেই সব হাসপাতালে যেটুকু ক্যাপাসিটি রয়েছে বিশেষ করে আইসিইউ, সেটির সংখ্যা 50-এর নিচে, কিন্তু কমপক্ষে 70টি আইসিইউ প্রয়োজন বলে চিকিৎসকরা আমাদেরকে জানিয়েছেন। এ কারণে যেটি হয়েছে যে বিভিন্ন জেলা থেকে আসা যারা রোগী রয়েছেন তাদের অধিকাংশেরই এখন আইসিইউ প্রয়োজন হলে বা সংকট হলে দরকার হলে যে ভাবে চিকিৎসা দেওয়া দরকার সেটি তারা দিতে পারছেন না। আর এর ফলে যেটি দাঁড়িয়েছে যে আইসিইউর কারণে অনেক রোগীর চিকিৎসা দেয়া বেশ দূর হয়ে পড়েছেন। অধিকাংশ রোগী একেবারে শেষ সময় আসছেন, যে কারণে অক্সিজেনের যে স্বল্পতা তাদের থাকে সেটিকে মোকাবেলা করার জন্য আইসিইউ প্রয়োজন হলেও সেটি তারা করতে পারছেন না কোনোভাবেই। আমি চিকিৎসকদের সাথে কথা বলে যেটুকু জেনেছি যে অধিকাংশ রোগী একেবারে তাদের নিজেদের উপসর্গের বিষয়টিও চেপে রাখতে চায় এবং সে কারণে মৃত্যুর হারটি কোনোভাবে কমানো যাচ্ছে না। শনাক্তের হার কমলেও অনেকটা বলা যায় যে বেশ ভালো পরিস্থিতিতে এসেছে শনাক্ত হার কমার ফলে। হাসপাতালের যে শয্যা সংখ্যা সেখানেও এখন ফাঁকা রয়েছে, কিন্তু আইসিইউর অবস্থাটা খারাপ। আমি গতকাল পর্যন্ত যে চক্ষুর তথ্য পেয়েছি তাতে অন্তত 20 জন রোগী রয়েছে যাদের এখনই আইসিইউর সাপোর্ট দরকার, কিন্তু সেটুকু দেওয়ার মতো ক্যাপাসিটি এই মুহূর্তে কোনো হাসপাতালের নেই, যে কারণে মৃত্যুর আশঙ্কা থেকেই যাচ্ছে যারা আইসিইউর প্রয়োজন তাদের জন্য। একইভাবে তারা যেটি বলছে যে করোনার উপসর্গ দেখা দেওয়ার সাথে সাথেই তারা যেন চিকিৎসকের পরামর্শ নেয়। আর লকডাউন পরিস্থিতি যদি আপনি জানতে চান, এটি বগুড়া শহরের একেবারে কেন্দ্রস্থল সাতমাথা। অন্যান্য সময় শুক্রবার দিন যেমন যানবাহন চলাচল করে, গণপরিবহন দেখতে পাই, মানুষের চলাচল থাকে, আজকে লকডাউনের মধ্যেও ঠিক একই রকমই রয়েছে। অর্থাৎ লকডাউন বগুড়ায় কার্যকর কতটা হয়েছে সেটি নিয়ে সাধারণ মানুষের যেমন প্রশ্ন রয়েছে, একই সাথে যারা এটি কার্যকর করছেন তাদেরও কাছে জিজ্ঞাসা হয়েছে, কারণ সাধারণ মানুষের সহযোগিতা এই লকডাউনের ক্ষেত্রে খুব একটি পাচ্ছেন না বলে প্রশাসনিক কর্মকর্তারা অভিযোগ করেছেন। আর একটা বিষয় জানিয়ে রাখি যে লকডাউন আমরা বগুড়ায় যেটি দেখতে পাই সেটি কিছু দোকান বন্ধ রয়েছে আর দূরপাল্লার গণপরিবহন বাস বন্ধই দেখতে পাই, এর বাইরে আর তেমন লকডাউনের কোনো প্রভাব আমরা দেখতে পাচ্ছি না। রাজশাহী এবং বগুড়া থেকে করোনা সংক্রমণের সবশেষ তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। করোনা সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে রাজধানীর হাসপাতালগুলো। একের পর এক হাসপাতাল ঘুরেও আইসিইউ না পেয়ে সীমাহীন ভোগান্তি পোহাচ্ছেন রোগীরা। তীব্র আইসিইউ সংকটের পাশাপাশি বেড়েছে সাধারণ শয্যার চাহিদাও। করোনায় স্বামী ওয়াসিম আহমেদ মিন্টুকে হারানোর কষ্টে পাগল প্রায় এই নারী। তার এই বিলাপই বলে দিচ্ছে দেশ জুড়ে করোনা পরিস্থিতি কতটা ভয়াবহ। ডাক্তার বলতেছে যে ওনার অবনতি হইতেছে, তো ওনাকে আইসিইউতে নিতে হবে। তো সাথে সাথে ওনারা 2 দিন পরেই আইসিইউতে নিয়ে গেছে। তো আজকে তিন দিন অতিবাহিত হওয়ার পর আজকে সকালে এসে মারা গেছে। শ্বাসকষ্ট সহ নানা উপসর্গে ভোগা নুরুল হক 10 দিন ছিলেন একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে। খরচ পোষাতে না পেরে স্বজনরা তাকে নিয়ে এসেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ওইখানে আমাদের প্রায় 4 লক্ষ টাকার মতো খরচ হয়েছে, কিন্তু এখন আর আমরা পাচ্ছি না, সেই কারণে আমরা এখানে নিয়ে আসছি। করোনা ডেডিকেটেড হাসপাতালগুলোতে আইসিইউ সংকট থাকায় রোগীদের ভোগান্তি বেড়েছে বহুগুণ। ডিএনসিজি হসপিটাল ওখানে গেলাম, আমাদেরকে অনেক রিকোয়েস্ট করলাম, নর্মাল একটা সিট পেলাম না, আইসিইউ তো দূরের কথা। পরবর্তীতে আমার পরিচিত একজন ছিল, ওর মাধ্যমে আমি এই যে কুর্মিটোলা নাজরানা হাসপাতালে এখানে আমি ভর্তি করাই। তো গ্রামের মানুষ আমরা ভাবতাম যে করোনা গ্রামে হয় না, গ্রামে কি পরিমাণ করোনা হয়, আজকে অলরেডি শ্রীনগর 16 থেকে 30 জন চলে আসছে। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতির কারণে রাজধানীর ঢাকা মেডিকেল, কুর্মিটোলা, মুগদা সহ বড় হাসপাতালগুলো ভুগছে শয্যা সংকটে। অধিকাংশ হাসপাতালেই ভর্তি আছেন ধারণ ক্ষমতার অতিরিক্ত রোগী। আধা ঘন্টা 1 ঘন্টা বসে থেকে যে কখন একটা বেড খালি হবে, কখন ডিসচার্জ হবে বা অন্য কেউ চলে যাবে, তখন সে বিছানাটা সে যাবে। তো এটা হচ্ছে বাস্তবতা। সরকার অনেকগুলো আরও বেড বা ফিল্ড এগুলো চেষ্টা করছে, কিন্তু এইগুলো করে কি আসলে হবে, মানে আমরা কত দূর পারবো, এটা হচ্ছে কোশ্চেন। যদি কিনা মানুষ এই সংক্রমণের হার যদি আমরা কন্ট্রোলে না আনতে পারি, তাহলে তো এটা করেও আসলে সমাধান হবে না।
সংকট নিরসনে দ্রুত ফিল্ড হাসপাতাল নির্মাণ কার্যক্রম বাস্তবায়নের আহ্বান জানিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনা রোগীর ৯৮% ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত বলে জানিয়েছেন বঙ্গবন্ধু মেডিকেলের উপাচার্য শারফুদ্দিন আহমেদ। ভাইরাসটির জেনোম সিকোয়েন্সের ওপর গবেষণার ফল প্রকাশ করে একথা জানান তিনি। গবেষণা বলছে এখন ৩০ থেকে ৩৯ বছর বয়সেরাই আক্রান্ত হচ্ছেন বেশি। ভাইরাস প্রতিনিয়ত তার রূপ বদলায়, তবে কোভিডের বদলে যাওয়ার গতি ও ধরনটা তুলনামূলক দ্রুত। তাই শুরু থেকেই এ নিয়ে আতঙ্কে পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানীরা। এরপরও করোনার সঙ্গে পাল্লা দিয়ে ধরন শনাক্তে দিনরাত কাজ করে যাচ্ছেন বিজ্ঞানীরা। বসে নেই বাংলাদেশও। এর আগে ছোট পরিসরে ২-১টি গবেষণা হলেও এবার পুরো বাংলাদেশ থেকে ভেরিয়েন্ট সংগ্রহ করে গবেষণা করেছে বঙ্গবন্ধু মেডিকেল। এতেই জানা যায় করোনা রোগীদের ৯৮%ই ডেল্টা ভেরিয়েন্টে আক্রান্ত। আমাদের গত এক মাসে 300 স্যাম্পল এর জেনোম সিকোয়েন্সিং এ দেখা যায় মোট সংক্রমণের প্রায় ৯৮% আমরা পেয়েছি ইন্ডিয়ান বা ডেল্টা ভেরিয়েন্ট। এর মধ্যে ১% আছে সাউথ আফ্রিকান ভেরিয়েন্ট এবং আমাদের গবেষণায় প্রথম ১৫ দিনে এই সংখ্যা ছিল ৩০%। এছাড়াও গবেষণায় উঠে এসেছে ৩০ থেকে ৩৯ বয়সী মানুষের মধ্যে আক্রান্তের হার বেশি, আর ক্যান্সার, শ্বাসতন্ত্র জটিলতা ও ডায়াবেটিস রোগীদের মধ্যে মৃত্যুহার বেশি দেখা যাচ্ছে। আমরা এরকম দেখেছি যে ক্যান্সারে আক্রান্ত যাদের কোমরবিডিটি তাদের মৃত্যুটা বেশি হচ্ছে। আমাদের রেসপিরেটরি ট্র্যাক্ট প্রায় জনই আমাদেরকে এটা বলে যাচ্ছেন। এই ডেটাগুলো আমরা আরও পাবলিকেশনের সময় রিপোর্ট আকারে সাজাবো। এ গবেষণা ভবিষ্যতে করোনা প্রতিরোধের কৌশল নির্ধারণে বড় ভূমিকা রাখবে বলেও আশা প্রকাশ করা হয়। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। কোভ্যাক্সের আওতায় সেপ্টেম্বরে আসছে ৬০ লাখ ডোজ ফাইজারের টিকা। চলতি মাসে পাওয়া যাবে সিনোফার্মের ৩৪ লাখ আর অক্সফোর্ডের ১০ লাখ ডোজ। চীন থেকে মোট ৭.৫ কোটি টিকা কিনছে সরকার। রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় একথা জানান পররাষ্ট্রমন্ত্রী। কোভ্যাক্সের আওতায় দেশে প্রথম ১,৬২০ ডোজ ফাইজারের করোনার টিকা আসে জুনে। অগ্রাধিকার ভিত্তিতে তা দেওয়া হয় প্রবাসী ও স্বাস্থ্যকর্মীদের। দ্বিতীয় ডোজ নিয়ে কিছুটা সংশয় তৈরি হলেও পররাষ্ট্রমন্ত্রী জানান সেপ্টেম্বরে এই সংকটও কেটে যাবে, কেননা কোভ্যাক্সের আওতায় আগামী মাসেই দেশে আসবে ফাইজার টিকার একটি বড় চালান। ৩৪ লক্ষ সিনোফার্মের আসতেছে, এই নেক্সট উইকেই আসবে। তাছাড়া আমার আসতেছে আরও ১০ লক্ষ, সেইটাই কোভ্যাক্সের আন্ডারে। আর তারপরে আপনি বলছিলেন যে এই কি বললে ফাইজারের কথা, এইটা আগামী মাসের ফার্স্ট উইকে, সেপ্টেম্বর ফার্স্ট উইকে ৬০ লক্ষ আসবে। পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীনের সিনোফার্ম থেকে ৭.৫ কোটি ডোজ টিকা কিনেছে বাংলাদেশ। ইতিমধ্যেই ১.৫ কোটি ডোজের দাম পরিশোধ করা হয়েছে। চীনের সঙ্গে টিকার যৌথ উৎপাদনের আনুষ্ঠানিকতা প্রায় শেষ পর্যায়ে রয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এখন ইনসেপ্টার, স্বাস্থ্য মন্ত্রণালয়, এনি মিনিট এভরিথিং ইজ ফাইনাল, এনি মিনিট দে শুড সাইড ইট। সিনোফার্ম ৭৫ মিলিয়ন আমরা অর্ডার দিয়েছি, এর মধ্যে ১৫ মিলিয়নের টাকা দিয়ে দিয়েছি, আর বাকি ৬০ মিলিয়ন আমরা ওরা স্কেজুলিং করতেছি। একে আব্দুল মোমেন আরো বলেন, ভারতের করোনা পরিস্থিতি কিছুটা উন্নতি হওয়ায় খুব শীঘ্রই কেনা টিকা পাঠানো শুরু করবে সেরাম ইনস্টিটিউট। নাফিজাতুল্লাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ছুটির দিনের সকালে রাজধানীর সড়কে গাড়ি ও লোকজনের চলাচল কিছুটা কম। লকডাউনের মধ্যেও যারা বের হয়েছেন তারা বাজার, চিকিৎসা, শিল্প কারখানা খোলা থাকার অজুহাত দিচ্ছেন। রাজধানীর চেকপোস্টগুলোয় কিছুটা শিথিলতা দেখা যাচ্ছে। ছুটির দিন সকালে ভিড় রয়েছে কাঁচা বাজারগুলোতে। এলাকার দোকানপাটও খুলেছে। আগের তুলনায় মাস্ক ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও সঠিকভাবে মাস্ক পরার সংখ্যা খুবই কম। অনেকে থুতনিতে বা কানে ঝুলিয়ে রেখেছে। এদিকে ১০ আগস্ট পর্যন্ত আরও ৫ দিন লকডাউনের মেয়াদ বাড়িয়ে বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এতে বলা হয়েছে, বর্ধিত লকডাউনে শিল্প ও কলকারখানা বিধিনিষেধের আওতার বাইরে থাকবে। বৃহস্পতিবার ঢাকায় অপ্রয়োজনে বাইরে বের হওয়ায় ৩৮৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
ছুটির দিনে সকালে রাজধানীর সড়কে গাড়ি ও লোকজনের চলাচল কিছুটা কম রয়েছে। লকডাউনের মধ্যেও যারা বের হয়েছেন তারা বিভিন্ন অজুহাত দিচ্ছেন। এই বিষয়ে রাজধানীর চেকপোস্টগুলোয় শিথিলতা দেখা গেছে। এবার এই বিষয়ে গাবতলী থেকে জানাচ্ছেন আমাদের সহকর্মী সুমন তানভীর। তানভীর, লকডাউনের 15তম দিনে রাজধানীর চিত্র কেমন দেখছেন? গাবতলীতে যারা আসা যাওয়া করছেন তারা কি অজুহাত দিচ্ছেন? এই পর্যন্ত কাউকে আটক করা হয়েছে কিনা? আচ্ছা, প্রথমে আমি একটু বলি যে চলমান কঠোরতম লকডাউন বলি কিংবা কঠোর লকডাউন বলি কিংবা এর আগে সর্বাত্মক লকডাউন দেখেছি, সব মিলিয়ে কিন্তু লকডাউনের একটি সংজ্ঞা আমাদের কাছে এসে দাঁড়িয়েছিল যে লকডাউন মানে রাস্তায় গণপরিবহন চলবে না, রিকশার আধিক্য থাকবে, সেই সাথে ব্যক্তিগত যানবাহন অনেক বেশি দেখা যাবে। তবে আজকে একটু লকডাউনের সংজ্ঞা চেঞ্জ হয়েছে আমরা দেখছি, কারণ আমরা গণপরিবহন অর্থাৎ দূরপাল্লার পরিবহন রাস্তায় চলছে এমন তথ্য কিন্তু পাচ্ছি। আমি এখন গাবতলীতে আছি, আপনি দেখছেন মানুষের আসলে চাপ কিংবা মানুষের স্রোত আপনি দেখছেন। এই স্রোত কিন্তু আমরা সকাল থেকে অনেক বেশি দেখেছি, যেটি আস্তে আস্তে কমেছে। তো কমার সংখ্যাটা আমি আপনাদের দেখাচ্ছি, সেটা দেখে কিন্তু আসলে অনেকটা হতাশ হতে হয়, কারণ এই লকডাউনের সময় যদি এই পরিমাণ মানুষ আসলে রাজধানীতে আছে, সেই সাথে কিন্তু আপনি জানেন যে আজকে শুক্রবার ছুটির দিন, সেই ছুটির দিনেও মানুষের যে পরিমাণ চাপ আমরা রাজধানীতে দেখছি, অর্থাৎ রাজধানীর মুখে মানুষ যে পরিমাণ রাজধানীতে ঢুকছে, সেটা কিন্তু আসলেই খুব হতাশাজনক। তো আরেকটি সবচেয়ে বড় হতাশাজনক বিষয় হচ্ছে এই যে মানুষগুলো আসছে, এই মানুষগুলোর সঙ্গে কথা বলে আমরা যেটা জানতে পারছি, এদের বেশিরভাগ মানুষ কিন্তু দূরপাল্লার পরিবহন যেগুলো, সেই সব পরিবহনেই কিন্তু আসছে, যদিও দূরপাল্লার পরিবহনগুলো এই রাজধানীতে ঢুকছে না। তারা আমাদের যেটি বলছেন যে ওই পাশে চান্দুরা, মানে এরা সবাই আসলে উত্তরবঙ্গ থেকে আসছেন, উত্তরবঙ্গের দূর দূরান্ত থেকে, রংপুর, দিনাজপুর, নওগাঁ এইসব জেলার মানুষজনই বেশি আসছেন, এবং তারা বলছেন যে এই গাড়িগুলো তাদের চান্দুরা, বাইপেল এইসব জায়গায় নেমে দিচ্ছেন এবং তাদের দ্বিগুণের বেশি ভাড়া তাদের বহন করতে হচ্ছে। এবং তারা বলছেন, আমরা বলেছিলাম যে আসার আসলে কারণটা কি, তারা বলছেন যে তারা জানতেন যে 5 তারিখে লকডাউন খুলে যাবে, তো সেই জায়গা থেকে তাদের আগে পূর্ব প্রস্তুতি ছিল, তারা আজকে রাজধানীতে ঢুকবেন, তাদের কাজকর্ম সবকিছু ঠিক করা ছিল, যার জন্য কিন্তু তারা আসতে বাধ্য হচ্ছেন। তবে তারা কিন্তু খুব বেশি ক্ষোভ প্রকাশ করছেন আমাদের কাছে, যেটা এর আগের লকডাউনগুলোতেও আমরা দেখেছি যে তারা তাদের বাড়তি ভাড়ার জন্য, তাদের ভোগান্তির জন্য যে ক্ষোভ প্রকাশ করে, সেই ক্ষোভ প্রকাশটা আজকেও অব্যাহত রেখেছেন। তবে আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কিন্তু এখানে আগের মতোই অব্যাহত আছে, এবং তারা প্রত্যেকটা গাড়িকে আসলে জিজ্ঞাসাবাদ করছে, যদিও এই পায়ে হাঁটা বিশাল চোটকে জিজ্ঞাসাবাদের আওতায় আনা সম্ভব হচ্ছে না। তবে একটি ভালো বিষয় হচ্ছে যে রাজধানীর ভেতরের চিত্রটা কিন্তু এতটা নাজুক নয়। তো সেই দিক দিয়ে আমরা বলবো যে আমি গাবতলীর প্রবেশপথগুলোর, রাজধানীর প্রবেশপথগুলোর যে অবস্থা দেখছেন, ভেতরের অবস্থা তার চেয়ে তুলনামূলক কিন্তু লকডাউন হিসাবে ভালো পরিস্থিতি বিরাজ করছে। তো এই ছিল গাবতলী থেকে আমার কাছে সর্বশেষ। গাবতলী থেকে লকডাউনের সবশেষ তথ্য জানাচ্ছিলেন সহকর্মী সুমন তানভীর। সেপ্টেম্বরে বিশ্ববিদ্যালয় খোলার লক্ষ্য নিয়ে কাজ করছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন। এরই মধ্যে টিকার জন্য নিবন্ধন করা শিক্ষার্থীদের ৮০% করোনার টিকা পেয়ে গেছে। বাকি শিক্ষার্থীদেরও তালিকা পাঠানো হচ্ছে। টিকা দেওয়া সম্পন্ন হলেই খুলে দেওয়া হবে বিশ্ববিদ্যালয়। দেশে পাবলিক এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ৭ লাখের মতো। জুলাই মাসের প্রথম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের টিকা দেয়া শুরু হয়। এরপর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরও টিকা দেয়া শুরু হয়। শিক্ষার্থীদের অনেকেই টিকা নিয়েছেন, অনেকে জাতীয় পরিচয়পত্র না থাকার কারণে নিতে পারছেন না। সরকার যাতে আর কি একটা ব্যবস্থা নেয়, যাতে আমাদের দ্রুত শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়া হয়। আমাদের আসলে সেভাবে টিকা দেওয়া হচ্ছে না, যেমন আমার এনআইডি হয় না এখনো। শিক্ষকদের বেশিরভাগই টিকা নিয়েছেন বলে জানিয়েছেন শিক্ষক সংগঠনের নেতারা। এখন যে রেস্ট অফ টিচার যারা ছিল তারাও ইতিমধ্যে নিয়েছে। শিক্ষকদের মোটামুটি বলতে পারেন যে প্রায় 100%-এর কাছাকাছি শিক্ষক, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে না, প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে শিক্ষকের আবার 90%-এর উপরে শিক্ষক টিকা নিয়েছে। এদিকে ইউজিসি বলছে এখন পর্যন্ত 1.5 লাখের মতো শিক্ষার্থী টিকার জন্য নিবন্ধন করেছে। তাদের 80% টিকা নিয়েছে, প্রতিদিনই তালিকা পাঠানো হচ্ছে। বাকিদের টিকাও দ্রুত দেয়া হবে। সেই সঙ্গে জাতীয় পরিচয়পত্র যাতে শিক্ষার্থীরা দ্রুত পান, সেজন্য নির্বাচন কমিশনকে বলা হয়েছে। তাদেরকে আমরা অফিসিয়ালি জানিয়েছি এবং প্রত্যেকটা উপজেলা থেকে হাজার হাজার শিক্ষার্থী ইতিমধ্যে তাদের এনআইডি পেয়েছে। যে সমস্ত শিক্ষার্থী এনআইডি পেয়ে যাচ্ছে, ওদের জন্য যে অ্যাপস আছে, ওই অ্যাপসের নির্ধারিত যে স্থান, ওখানে ওটাকে বি বলা হয়, ওখানে ঢুকেই কিন্তু তারা করতে পারছে। সেক্ষেত্রে তাদের তালিকাও আর ডিজি অফিসে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠাতে হচ্ছে না। জাতীয় বিশ্ববিদ্যালয়ে 29 লাখ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত 7 কলেজে শিক্ষার্থী 2.5 লাখ। এদের সবাইকে টিকা দেওয়ার ব্যবস্থা করছে ইউজিসি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা দেখছেন বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে: আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। এবারও অনলাইনে কবিগুরুকে স্মরণ।
5 দশকে হারিয়ে গেছে চট্টগ্রামের 35টি খাল। দখল দূষণে বিলুপ্তির পথে বাকি খালগুলো। চার দিনের রিমান্ডে চিত্রনায়িকা পরিমণি। একই সঙ্গে রিমান্ড হয়েছে তার 2 সহযোগী ও প্রযোজক বন্ধু রাজের। তদন্তের দায়িত্ব পেয়েছে ডিবি। এর আগে বনানী থানায় তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা করে র্যাব। পরে রাজের বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে হয় আরেকটি মামলা। বৃহস্পতিবার বিকেল 5:30টার দিকে পরিমণি ও তার বন্ধু প্রযোজক নজরুল ইসলাম রাজ সহ 4 জনকে মাইক্রোবাসে করে বনানী থানায় আনে র্যাব। সেখানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পরিমণির বিরুদ্ধে ও তার বন্ধু প্রযোজক রাজের বিরুদ্ধে হয় মামলা। আমরা এজাহারপ্রাপ্ত হই, এজাহারপ্রাপ্ত পরে আমরা বনানী থানায় মামলা করি। পরে পুলিশের কুইক রেসপন্স টিমের গাড়িতে অভিযুক্তদের নেওয়া হয় আদালতে। রাত 8:30টার দিকে এজলাসে তুলে 7 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 4 দিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকার মহানগর হাকিম মামুনুর রশিদ। পুলিশ রিমান্ড চেয়েছে, 7 দিনের রিমান্ড চেয়েছে 2টি মামলাই, এবং আদালত সন্তুষ্ট হয়ে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেছে। একটা মামলায় পরিমণির বিরুদ্ধে 4 দিনের রিমান্ড এবং নজরুল ইসলাম রাজের বিরুদ্ধে 4 দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। তবে আসামিপক্ষের আইনজীবীর দাবি, পরিমণির বাসায় মাদক ছিল, এক অর্থে তা বলা যায় না। মদ ভর্তি যে মদের কথাগুলো উল্লেখ করা হয়েছে 18 কেজি, সেই মদ পরিমণির বাসায় পাওয়া যায় নাই। তার বাসায় মদের বোতল শখ করে সে কিনে রেখেছিল ঠিক, কিন্তু বোতলগুলো ছিল খালি। মাদক উদ্ধারের কথাই বলা হয়েছে এবং উদ্ধার হয়ে গেছে, আর রিমান্ডের কি আছে, এইটা একটা ব্যাপার। আর আমরা বলেছি যে এখানে কোনো মাদক পাওয়া যায়নি আমাদের জানা মতে। আমরা সেই জন্য এটা চেয়েছি, রিমান্ড বাতিল চেয়েছি এবং জামিন চেয়েছি। বুধবার রাতে বনানীর বাসা থেকে আটক হন চিত্রনায়িকা পরিমণি। তল্লাশিতে সেখানে বিপুল বিদেশি মদ, এলএসডি ও নতুন মাদক আইস জব্দের কথা জানায় র্যাব। কাজী শামীম হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিনেমা প্রযোজক নজরুল ইসলাম রাজ ও মিশু হাসানের নেতৃত্বে গুলশান বনানীর মতো অভিজাত এলাকায় গড়ে ওঠে একটি সিন্ডিকেট, যারা পার্টির নামে মাদক সেবন সহ নানা অনৈতিক কর্মকাণ্ডের ব্যবস্থা করে। পার্টিতে অংশগ্রহণকারীদের কাছ থেকে সিন্ডিকেট সদস্যরা বিপুল পরিমাণ অর্থ পেত। সিন্ডিকেটটি বিদেশেও আনন্দ ভ্রমণের আয়োজন করত। এক ব্রিফিংয়ে এসব তথ্য দিয়েছে র্যাব। রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মঙ্গলবার রাতে মিশু হাসান ও মাসুদুল ইসলাম জিসান নামের 2 দালালকে গ্রেপ্তার করে র্যাব। তাদেরকে জিজ্ঞাসাবাদে তথ্য মেলে পরিমণির বাসায় মিনিবারে মাদক সেবনের। এর প্রেক্ষিতে চিত্রনায়িকা পরিমণির বনানীর বাসায় বুধবার অভিযান চালায় র্যাব। বিদেশি মদ, আইস ও এলএসডি সহ আটক করা হয় পরিমণি সহ 3 জনকে। এরই ধারাবাহিকতায় ওই রাতেই অভিযান চালানো হয় পরিমণির ঘনিষ্ঠজন চিত্র প্রযোজক নজরুল ইসলাম রাজের বাসায়। উদ্ধার করা হয় ইয়াবা, সীসা, বিদেশি মদ, পাওয়া যায় পর্ণ ভিডিও বানানোর সরঞ্জাম। রাজের ফোনে মেলে পর্ণ ও ভিআইপিদের আপত্তিকর ছবিও। ব্যবসায়িক জগৎ ও চিত্র জগৎ এই 2 ক্ষেত্রে সংযোগ থাকায় তিনি ব্যক্তিগত স্বার্থ চরিতার্থে তিনি উদ্দেশ্যপ্রণোদিতভাবে নিজের অবস্থানকে অপব্যবহার করেছেন। পরিমণি ও রাজ সহ 4 জনকে আটক করে আনা হয় র্যাব সদর দপ্তরে। 20 ঘন্টা র্যাব হেফাজতে চলে জিজ্ঞাসাবাদ। সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রাজের মাধ্যমে চলচ্চিত্র জগতে আসে পরিমণি। 2016 সালে অ্যালকোহলে আসক্ত হন তিনি। মাত্রাতিরিক্ত অ্যালকোহল সেবনের চাহিদা মেটাতে বাসায় মিনিবার স্থাপন করেন। পরিমণিকে মাদক সরবরাহ করত রাজ। তার একটি লাইসেন্সের কপি আমরা পেয়েছি, যেটা আইন সিদ্ধ নয়, যেটা অনেক আগেই সেটা মেয়াদ উত্তীর্ণ ছিল। রাজ মিশুর সংঘবদ্ধ সিন্ডিকেট প্রোডাকশন হাউজের আড়ালে গ্রাম থেকে সুন্দরী তরুণীদের এনে তাদের গ্রুমিং করে মডেল হিসেবে গড়ে তুলত। এরপর তাদের দিয়ে চলত অনৈতিক কাজ। রাজের হাতেই এভাবে মডেল হয়েছেন 2 শতাধিক তরুণী। এই সকল পার্টি বা ডিজে পার্টিতে কারা কারা অংশগ্রহণ করতেন তাদের সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি। যেহেতু তথ্যগুলো আমাদেরকে আসামি কর্তৃক দেওয়া হয়েছে, এই সকল তথ্যগুলো উদ্দেশ্য প্রণোদিত কিনা এগুলো যাচাই বাছাই করার প্রয়োজন রয়েছে। র্যাব বলছে, এ সিন্ডিকেট শুধু দেশে নয়, দুবাই সহ অন্য দেশেও পার্টির আয়োজন করত। মাদক সেবন, পার্টি আয়োজন করে নানা অনৈতিক কাজের অভিযোগে পিয়াসা মৌয়ের পর গ্রেপ্তার হলেন পরিমণি। র্যাব বলছে, এমন অর্ধ শতাধিক নাম আছে তাদের কাছে, যাদের বিরুদ্ধে অভিযান চলবে।
করতে দেয়া হবে না এ ধরনের কোনো অনৈতিক কাজ। আইন শৃঙ্খলা বাহিনীর নেক্সট টার্গেট কে সেটি সময় বলে দেবে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্লাস্টিকের ব্যবহার পরিবেশের ক্ষতির পাশাপাশি বাড়াচ্ছে স্বাস্থ্য ঝুঁকি। খাদ্যচক্রেও ঢুকে পড়ছে প্লাস্টিকের কণা। প্রাকৃতিক বা চাষ করা সব ধরনের মাছে প্লাস্টিক কণার উপস্থিতির তথ্য মিলেছে এক গবেষণায়। জলাধার দূষণের কারণেই প্লাস্টিক কণা ঢুকে পড়ছে মাছের খাদ্যচক্রে, আর সেই মাছ খাচ্ছে মানুষ। প্লাস্টিক ব্যবহারের পরিবেশ ও স্বাস্থ্যগত ঝুঁকি নিয়ে উদ্বেগ প্রকাশ করে আসছেন বিশেষজ্ঞরা। যথেচ্ছ প্লাস্টিক ব্যবহারে দূষিত হচ্ছে মাটি ও পানি। প্লাস্টিকের কণা ঢুকে পড়ছে খাদ্যচক্রে প্রাণীর দেহে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার গবেষণায় 18 প্রজাতির মাছ পরীক্ষা করে 15 প্রজাতির মধ্যেই পেয়েছেন প্লাস্টিক কণার উপস্থিতি। সাভার ও আশুলিয়া বাজার থেকে সংগৃহীত কালবাউস, বেলে, ট্যাংরা, কই, বাটা, রুই, তেলাপিয়া ও কমন কার্পে প্লাস্টিকের কণা মিলেছে। তালিকায় আছে পাবদা, পুঁটি, রয়না, শিলং, বাইন, টাটকিনি, বাছা মাছও। সবচেয়ে বেশি প্লাস্টিক কণা পাওয়া গেছে ট্যাংরা মাছে। এই প্লাস্টিসাইজার্সগুলো হচ্ছে প্লাস্টিক কণা থেকে নিঃসৃত হয়ে মাছের টিস্যুর সাথে মিশে যাচ্ছে, এবং সেই টিস্যুগুলোই হচ্ছে কিন্তু আমরা যেগুলো আমরা খাচ্ছি। খুবই অল্প অল্প করে জিনিসগুলো হচ্ছে আমাদের দেহেও জমা হচ্ছে। সম্প্রতি পরিবেশ বিষয়ক আন্তর্জাতিক জার্নাল সায়েন্স অব দ্য টোটাল এনভায়রনমেন্টে প্রকাশিত হয় গবেষণা নিবন্ধটি। এতে জানা গেছে মাছের পাকস্থলীতে থাকা প্লাস্টিক কণা সরাসরি খাদ্যের সঙ্গে মানুষের দেহে প্রবেশ করে না, তবে এগুলো থেকে নিঃসৃত রাসায়নিক মাছের পেশিতে জমা হয়, যা খাদ্য হিসেবে গ্রহণ করে মানুষ। মাইক্রোপ্লাস্টিকরে যদি আপনি মনে করেন, এটা যখন স্টোমাকে গেল, এটা হয়তো মাছের যে ফিজিওলজিক্যাল বডির যে হজম করার যে পদ্ধতি, তার সাথে রিয়াকশন করে একটা সেকেন্ডারি মেটাবোলাইটস বি তৈরি করলো। সেই বিটা হয়তো মাছের যে সিস্টেম, যেটা আমরা গ্রহণ করি, যে অংশটা এডেবল, সেখানে যেতে পারে। গবেষণায় আরও জানা গেছে যেসব মাছ পানির নিচের স্তরে বাস করে সেগুলোতে প্লাস্টিক কণার উপস্থিতি বেশি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আগামী রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে, তবে সোমবার ও মঙ্গলবার লেনদেন চলবে। ওই 2 দিন লেনদেন হবে সকাল 10টা থেকে বেলা 3টা পর্যন্ত। এ সময় দেশের শেয়ার বাজারেরও লেনদেন বন্ধ থাকবে। বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, মাস্ক পরিধান সহ স্বাস্থ্যবিধি মেনে কঠোরভাবে সীমিত সংখ্যক লোকবল দিয়ে ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করা যাবে। করোনা সংক্রমণ প্রতিরোধে গত 23 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত কঠোর লকডাউন জারি করা হয়। লকডাউনের আওতায় সপ্তাহের রোববার ও বুধবার ব্যাংক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল 10টা থেকে বেলা 2:30টা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। লকডাউনের মধ্যেও ছুটির দিনে রাজধানীর কারওয়ান বাজার সহ প্রায় সব বাজারে রয়েছে স্বাভাবিক বেচাকেনা, রয়েছে ক্রেতার ভিড়ও। এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে চালের দাম বেড়েছে 2 টাকা। এছাড়াও ডিম ও মুরগির দামও বেড়েছে। গত সপ্তাহের তুলনায় ডিমের দাম হালিতে বেড়েছে 2 থেকে 3 টাকা, আর মুরগির দাম কেজিতে বেড়েছে 15 টাকা পর্যন্ত। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। শাহিদ, লকডাউনের ছুটির দিনে বাজারের চিত্র আপনি কেমন দেখছেন? স্বাস্থ্যবিধি ঠিকমতো মানা হচ্ছে কিনা? আর বলা হচ্ছে যে চাল, ডিম ও মুরগির দাম বেড়েছে, এই দাম বাড়ার কারণটা আসলে কি? ওঠানামার থেকে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় যে এই চলমান লকডাউন চলছে দেশে, এবং এখন কিন্তু করোনা সংক্রমণ চূড়ায় রয়েছে, যার এই ভয়াবহ চিত্রটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই রাজধানীর এই যে বড় বড় যে কাঁচা বাজারগুলো আছে সেখানে। এখানে স্বাস্থ্যবিধি মানা কোনো বালাই নেই, এমনকি মাস্ক পরতেও মানুষের মধ্যে অনীহা। ঠিক এই মুহূর্তে আমি রয়েছি রাজধানীর মোহাম্মদপুর টাউন হল মার্কেটে, যেখানে আসলে মূলত এই অঞ্চলে ঢাকার অনেক এলাকার মানুষ এখানে আসে তাদের নিত্য প্রয়োজনীয় পণ্য কিনতে। তবে সকাল থেকে আমি ঘুরেছি এই টাউন হল মার্কেট এবং পার্শ্ববর্তী যে মোহাম্মদপুর কৃষি মার্কেটে গেছি, সেখানে বেশিরভাগ মানুষেরই স্বাস্থ্যবিধি মেনে না চলার ক্ষেত্রে অনীহাটা লক্ষ্য করা গিয়েছে। বিশেষ করে ক্রেতাদের মধ্যে মাস্ক পরার প্রবণতা থাকলেও যারা বিক্রেতা তাদের মধ্যে এই মাস্ক না পরার অনীহাটা
অনেক বেশি লক্ষণীয়। সুতরাং এটা সংখ্যা থেকে যাচ্ছে করোনার সংক্রমণের ঝুঁকি যেহেতু এখন অনেক বেশি। আর এবার যদি আপনাকে দাম দরের বিষয়টা আসি, সেক্ষেত্রে গত সপ্তাহের তুলনায় যদি আমরা তুলনা করি, গত সপ্তাহে যে আমরা দেখেছিলাম চালের দামটা ঊর্ধ্বমুখী, এই সপ্তাহেও তার কোনো পরিবর্তন নয়। এখন কিন্তু চালের দামটা ঊর্ধ্বমুখী, বিশেষ করে মোটা চিকন দুই ধরনের চালটাই বলি, বিআর 28 সোনা, এই ধরনের মোটা চালের দামটা বেড়েছে কেজিতে প্রায় 2 টাকা। অর্থাৎ আমি যদি দামটা আরও স্পেসিফিক বলি, সেক্ষেত্রে বিআর 28 যেটা গত সপ্তাহে 48 টাকা কেজিতে বিক্রি হয়েছিল, সেটা কিন্তু এখন 50-51 টাকা বিক্রি হচ্ছে। আর সবচেয়ে বেশি প্রচলিত যেটা মিনিকেট নামের চাল, সেটা কিন্তু 60 থেকে 62-65 টাকা মান ভেদে এবং বাজার ভেদে বিক্রি হচ্ছে। আর নাজিরশাইল চাল কিন্তু 65, 68, 70 টাকা বিক্রি হতে মান ভেদে এবং বাজার ভেদে। আরেকটি বিষয় লক্ষণীয়, সপ্তাহের ব্যবধানে কিন্তু মুরগির দাম, অর্থাৎ সোনালী মুরগি, দেশি মুরগি এবং ব্রয়লার মুরগি, এই সব ধরনের মুরগির দামই কেজিতে প্রায় 10 থেকে 15 টাকা বৃদ্ধি পেয়েছে। কেন দামটা বেশি হলো, এটার বিষয়ে যারা বিক্রেতা তারা যেটা বলছে, এখন কিন্তু মুরগির চাহিদাটা বেশি, কারণ যেহেতু কোরবানি ঈদ গিয়েছে 2 সপ্তাহ আগে। কোরবানি ঈদের সময় যেহেতু মানুষের মাংস যোগানটা কোরবানি থেকে আসে, সেক্ষেত্রে কিন্তু মুরগির চাহিদাটা কমে যায়, সেক্ষেত্রে তখন তারা দামটাও কিন্তু কমে গিয়েছিল। আর এখন যেহেতু চাহিদা বেড়েছে, সেজন্য তারা দামটাও বাড়ছে বলে তাদের মন্তব্য। তারা যেটা বলছে, তারা যেখানে পাইকারদের কাছ থেকে কিনে, সেখানে কিন্তু যে মুরগিটা কেনা হয়, সেখানে গত সপ্তাহের তুলনায় আজকে কিন্তু বেশি দামে কেনা হচ্ছে বলে তারা বেশি দামে বিক্রি হচ্ছে দামটা। আর আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি যে একই সাথে ডিমের দামটাও কিন্তু বৃদ্ধি পেয়েছে। ডিম যেটা হচ্ছে ডজন হিসেবে প্রায় 105 টাকা বিক্রি হচ্ছে, যেটা গত সপ্তাহের তুলনায় যদি হালি হিসেবে বলি, সেক্ষেত্রে হালিতে প্রায় 2 টাকা বৃদ্ধি। যদি এক কথা আপনাকে বলি, বাজারে করোনা সংক্রমণ ঝুঁকির মধ্যে স্বাস্থ্যবিধি সঠিকভাবে মানা হচ্ছে না, মাস্ক পরা অনীহা এবং দামের বিষয়টা গত সপ্তাহে তুলে চাল, মুরগি এবং ডিমের দামটা সপ্তাহের ব্যবধানে বেড়েছে। মূলত এই ছিল রাজধানী কাঁচাবাজার থেকে সর্বশেষ। মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে জানাছিলেন আমাদের সহকর্মী শাহিদ আহমেদ। আজ 22শে শ্রাবণ, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 80তম প্রয়াণ দিবস। বাংলা 1348 বঙ্গাব্দে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে শ্রাবণের বাদল ছড়া এই দিনে মারা যান তিনি। করোনার কারণে এবারও কবিগুরুর মহাপ্রয়াণ দিবসে থাকছে না প্রকাশ্যে কোনো বড় আয়োজন, তবে ভার্চুয়ালি নানা আয়োজন হবে কবিগুরু স্মরণে। ঝড়ের রাতে এমন ঝড়ের দিনেই প্রিয় সখা বন্ধুর সাথে শেষবারের মতো অসীমে মিলিত হন রবীন্দ্রনাথ ঠাকুর। নিজের রচনায় স্রষ্টাকে বরাবরই বন্ধু, সখা হিসেবে দেখেছেন কবিগুরু। শ্যাম সমান মরণকে বরণ করে নিতে প্রিয় বর্ষা ঋতুকেই বেছে নিয়েছিলেন বিশ্বকবি। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে যখন শেষ নিদ্রায় শায়িত রবীন্দ্রনাথ, তখনও যেন তিনি স্রষ্টার চরণধ্বনি শুনছিলেন। বেশিরভাগ সাধারণ বাঙালির কাছে রবীন্দ্রনাথ মূলত সঙ্গীত রচয়িতা। মানব মনের প্রায় সব ধরনের আবেগ অনুভূতির সাথে সামঞ্জস্য রেখে রচনা করা 2000-এর বেশি গান নিয়ে তিনি স্থান করে নিয়েছেন কোটি বাঙালির হৃদয়ের মণিকোঠায়। শুধু গান নয়, ছোট গল্প, উপন্যাস, প্রবন্ধ, ভ্রমণ কাহিনী ইত্যাদি নানা ধর্মী রচনার মাধ্যমে রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকে প্রতিষ্ঠিত করেছেন বিশ্ব দার্শনিক হিসেবে। আজও নানা সময়ে নানা বিষয়ে রবীন্দ্রনাথই হয়ে আছেন একমাত্র অবলম্বন। 22 শ্রাবণ জাগতিক যাত্রার পরিসমাপ্তি ঘটে বাঙালির চিন্তা, মনন ও জীবনের প্রতিটি বাঁকে মিশে থাকা রবীন্দ্রনাথ ঠাকুরের। মহাকালের পথ ধরে আবারও এসেছে 22শে শ্রাবণ। 1000 বছর ধরে তিনি থেকে যাবেন বাঙালির আনন্দ বেদনা, হাসি কান্না, প্রেম বিরহ, দ্রোহ বিদ্রোহে। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। গেল 5 দশকে চট্টগ্রামে হারিয়ে গেছে সরকারি নথিভুক্ত 35টি খাল। দখল দূষণে বাকি খালগুলো হারাতে বসেছে। এতে নগরীর জলাবদ্ধতা নিরসনে চলমান 4টি প্রকল্প কতটা সফল হবে তা নিয়ে সন্দিহান নগর পরিকল্পনাবিদেরা। যদিও সিটি কর্পোরেশন বলছে পুরনো খাল উদ্ধারে ব্যবস্থা নেওয়া হবে।
1968 সালে মাস্টার প্ল্যানে চট্টগ্রামে ৭১টি খালের কথা উল্লেখ করে তৎকালীন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। সে মহাপরিকল্পনায় খালগুলোর দৈর্ঘ্য, প্রস্থ ও গভীরতা চিহ্নিত করা হয়। কিন্তু 2018 সালে চট্টগ্রাম ওয়াসার সুয়ারেজ প্রকল্পের সমীক্ষায় 36টি খালের অস্তিত্ব পাওয়া যায়। নগরীতে টিকে থাকা খালগুলোর বেশ কয়েকটি এখন নালায় পরিণত হয়েছে। একসময় এসব খাল দিয়ে পণ্যবাহী নৌকা ও লঞ্চ চলাচল করলেও এখন তা কল্পনাতীত ব্যাপার। বড় বড় নৌকা দেখেছি, তারপরে স্পিডবোট দেখেছি, লঞ্চ দেখেছি এবং বড় বড় মাছও দেখেছি, শুশুক দেখেছি। টেরিবাজারের এই অংশের খালটা অনেকটাই বিলুপ্ত হয়ে গেছে, যে কারণে এখানে সামান্য বৃষ্টিতে পুরো এলাকাতে জলাবদ্ধতা হচ্ছে। নগর পরিকল্পনাবিদরা বলছেন, নগরীর খালগুলো চিহ্নিত করে দখলমুক্ত করা না গেলে জলাবদ্ধতা নিরসনে প্রায় 10,921 কোটি টাকার 4টি প্রকল্প থেকে সুফল পাওয়ার আশা ক্ষীণ। এক্ষেত্রে নগরের উন্নয়ন সংস্থাগুলোর সমন্বয়ের তাগিদ দিয়েছেন তারা। মেয়রের তত্ত্বাবধানে যে সমন্বয় দাঁড়িয়ে উঠে এবং অন্যান্য সংস্থাগুলো যদি মেয়রের পরামর্শকে গ্রহণ করেন, তাহলে আমার মনে হয় এই সংকট থেকে আমরা অনেকটুকু রিলিফ পাব। তবে বেদখল হওয়া খাল উদ্ধারে সিটি কর্পোরেশন পরিকল্পনা পাঠিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে। 36টা খালের বাইরে তো আরো যে খালগুলো রয়েছে 57টা খালের মধ্যে, হ্যাঁ, আমরা একটা পরিকল্পনা দিচ্ছি এই খালগুলো খনন করে দায়িত্ব যাতে সিটি কর্পোরেশনকে দেওয়া হয় এবং সিটি কর্পোরেশন এগুলো নিয়ে কাজ করবে এবং জলাবদ্ধতা মুক্ত করার জন্য চেষ্টা করবে। বর্ষায় জলাবদ্ধতা নিয়মিত চিত্র হয়ে দাঁড়িয়েছে চট্টগ্রাম নগরীতে। সমন্বিত উদ্যোগ ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে জানিয়েছেন নগর পরিকল্পনাবিদরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। রংপুরের বদরগঞ্জে যমুনেশ্বরী নদীতে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে 3 বোনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার শেখপাড়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, যমুনেশ্বরী নদীর নাটারাম ঘাটে গোসল করতে নামে রুবিনা, সাদিয়া ও বাসুরি। এ সময় সাঁতার শেখার চেষ্টা করে ছোট বোন বাসুরি পানিতে ডুবে যায়। তাকে উদ্ধার করতে গিয়ে রুবিনা ও সাদিয়াও ডুবে যায়। পরে স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিলে 3 বোনকেই মৃত ঘোষণা করেন চিকিৎসক। তারা ফুপুর বাড়িতে বেড়াতে গিয়েছিল। আপনারা দেখছেন সকাল 9টার বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদ। এছাড়া সংবাদে আরও যা থাকছে, বিশ্বে একদিনে করোনায় 10,000-এর বেশি মৃত্যু, আক্রান্ত 7 লাখ। ডেল্টা ধরনে বিপর্যস্ত দক্ষিণ পূর্ব এশিয়ার স্বাস্থ্য খাত। বার্সেলোনার সাথে মেসির 21 বছরের সম্পর্কের ইতি, নবায়ন হয়নি চুক্তি। আর্জেন্টাইন জাদুকরকে পাওয়ার দৌড়ে এগিয়ে পিএসজি। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে যশোর শহরের বেশিরভাগ এলাকা। বিশেষজ্ঞরা বলছেন, দখল, ভরাট আর পরিকল্পনার অভাবে ব্যাহত হচ্ছে পানি নিষ্কাশন ব্যবস্থা। তার উপর ড্রেনেজ ব্যবস্থার নির্মাণ ত্রুটির কারণে প্রতিনিয়তই ভয়াবহ আকার নিচ্ছে জলাবদ্ধতা। বর্ষায় যশোরের খড়কি, কারবালা, শঙ্করপুর, রায়পাড়া, বেচপাড়া, নীলগঞ্জ সহ বেশ কয়েকটি এলাকার স্বাভাবিক চিত্র এমন। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যায় এসব এলাকার 70 থেকে 80% জায়গা। কোথাও কোথাও জমে যায় হাঁটু পানি। কয়েক বছর ধরেই আরও মারাত্মক হচ্ছে পরিস্থিতি। স্থানীয়দের অভিযোগ, অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কারণে সামান্য বৃষ্টিতেই প্লাবিত হয় শহরের নিচু এলাকা। আমরা রান্না করতে পারতেছি না, খাতে পারি না, কলের পানি নেই, কলে পানি উঠাতে চাইলে সেই পানি আমরা সব উঠে যাচ্ছে, ময়লা পানি। পৌরসভার তো মেয়ের এদিক কোনো খেয়াল নাই, ড্রেনে পানি বলে উল্টে আমাদের ঘরে ঢুকতেছে, বেরোবে সে বেরোনোর লাইন নাই। কোনো প্রকার কোনো পদক্ষেপ নেয় না। দীর্ঘদিন যাবৎ আমরা যেটা রোগী নিয়ে যাব, সেও যাওয়ার মতন কোনো ক্যাপাসিটি আমাদের নেই। অপরিকল্পিত নগরায়নে যশোর পৌর এলাকার জলাবদ্ধতা স্থায়ী রূপ নিচ্ছে বলে দাবি এই বিশেষজ্ঞের। নির্মাণ ত্রুটি দূর করার জন্য ভূমির ঢাল বিবেচনা করে একটি নির্দিষ্ট স্লোপ রক্ষা করে যদি এই ড্রেনগুলো নির্মাণ করা যেত, তাহলে এই পরিকল্পনাটা সঠিকভাবে কার্যকরী হতো বলে আমি মনে করি। এছাড়া অপরিকল্পিত ড্রেনেজ ব্যবস্থার কথা স্বীকার করে দ্রুততার সমাধানের আশ্বাস পৌর মেয়রের। মহা পরিকল্পনা দরকারের জন্য, কারণ এই ড্রেনগুলো বড় করে দিয়ে এবং ময়লাগুলো সরিয়ে দিয়ে পাশ থেকে নালাগুলো নিচু করে দিয়ে পানিগুলো বেরিয়ে যাওয়ার পথ করে দিতে হবে। যশোর পৌরসভার জনসংখ্যা প্রায় 5 লাখ। 150 বছরের পুরনো হলেও এ পৌরসভার পানি নিষ্কাশনের জন্য এ পর্যন্ত মাত্র 40% ড্রেনেজ ব্যবস্থা করতে পেরেছে কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট
নিউজ ডেস্ক। নোয়াখালীর চৌমুহনী সোনাপুর সড়ক উন্নয়ন প্রকল্পে নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের কিছু স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। ক্ষতিপূরণ বাবদ অর্থ কলেজ কর্তৃপক্ষ পাওয়ার কথা থাকলেও পুরো টাকা হাতে নেওয়ার অভিযোগ উঠেছে জমির মালিকের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বেগমগঞ্জের চৌমুহনী থেকে জেলা সদরের সোনাপুর পর্যন্ত ১৩ কিলোমিটার 4 লেনে উন্নীতকরণ শুরু হয় ২০১৮ সালে। ভাঙা পড়ে রাস্তার পাশে থাকা নোয়াখালী সায়েন্স অ্যান্ড কমার্স কলেজের কিছু অংশ। তবে জায়গা বাবদ ১,১০,৫৪,০০০ এবং স্থাপনার জন্য ২৯,২২,০০০ টাকা ক্ষতিপূরণ দেয় সড়ক ও জনপথ বিভাগ। কিন্তু নানা কৌশলে কলেজের ২৯,২২,০০০ টাকা তুলে নিয়েছে জমির মালিকরা। এতে ক্ষতির মুখে পড়েছে কলেজ কর্তৃপক্ষ। স্থাপনা ভাঙার যে টাকাটা, যে ক্ষতিপূরণ সেটা মালিকপক্ষ নিয়ে গেল, এটা অত্যন্ত দুঃখজনক। আমাদের এই প্রাপ্য টাকাটা থেকে বঞ্চিত হই, তাহলে আমরা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হব। মালিক পক্ষ তারা মিথ্যা ঘোষণা দিয়ে বলেছে যে তারা এই সকল স্থাপনা নিজেরা নির্মাণ করে আমাদের কাছে ভাড়া দিয়েছে। তারা স্থাপনার ক্ষতিপূরণের সকল টাকা নিজেরা উঠিয়ে নিয়ে গেছে। শেষ ভরসা হিসাবে আমরা জেলা প্রশাসক মহোদয়ের বরাবরে আবেদন করেছি। আশা করি আমাদের টাকাটা দেওয়ার ব্যবস্থা করবেন। কলেজ কর্তৃপক্ষ তাদের পাওনা চাইলে তা দিতে অস্বীকার করেন জমির মালিকরা। এ নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি কেউ। তবে মোবাইল ফোনে একজন দেখান ভিন্ন যুক্তি। ওনাকে আমি ছাড় দিছি আলোচনার মাধ্যমে, প্রত্যেকটা দোকানও 20 লাখ টাকা অ্যাডভান্স নেয়, বাট আমি অ্যাডভান্স দিই না, এই কারণে ভাড়া আমি কমাই নিচ্ছি। ইনডাইরেক্টলি আমার টাকায় এটা শেষ হচ্ছে। এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে অভিযোগ দিয়েছে কলেজ কর্তৃপক্ষ। খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি। প্রকৃত জমির মালিক উনি দাবি করেছে, উনি বিল্ডিংটা করেছে। তো এটার যারা এখন অভিযোগ করছে, আসলে এটা তো 2 বছর ধরে চলমান আছে এই প্রক্রিয়াটা। উনি যদি আবেদন করে আমরা এগুলো বিবেচনা করার, শুনানি করে আমরা নিষ্পত্তি করার সুযোগ আছে। 2015 সালে স্থানীয় আহসানুল কবির রাশেদ, আশরাফুল মামুন ও হাসান মাহমুদ রিপনের জমি ইজারা নিয়ে স্থাপনা নির্মাণ করে কলেজ কর্তৃপক্ষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিশ্বে একদিনে করোনায় মারা গেছে 10,392 জন। নতুন আক্রান্ত 7 লাখ। এই নিয়ে করোনায় মোট প্রাণহানি 42,79,000। আর শনাক্ত ছাড়িয়েছে 20,16 লাখ। এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 9 ভাগ আর মৃত্যু বেড়েছে 8%। একদিনে সর্বোচ্চ মারা গেছে ইন্দোনেশিয়ায় 1,739 জন, শনাক্ত 35,764 জন নতুন রোগী। এদিকে যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ আক্রান্ত হয়েছে 1,20,000-এর বেশি, মৃত্যু 559 জন। দেশটিতে এক সপ্তাহে সংক্রমণ বেড়েছে 42 ভাগ আর মৃতের হার 36 ভাগ। ব্রাজিলে একদিনে দ্বিতীয় সর্বোচ্চ মারা গেছে 1,086 জন, শনাক্ত 40,000। এদিকে কিউবাতে সংক্রমণ বাড়তে থাকায় গর্ভবতী নারীদেরও টিকা দেওয়া শুরু করেছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। গত বছর প্রথম ধাপের সংক্রমণ নিয়ন্ত্রণে বিশ্বের রোল মডেলের খেতাব পেয়েছিল ভিয়েতনাম, কিন্তু সময়ের সাথে পাল্টে যেতে থাকে পরিস্থিতি। এবছরের এপ্রিলে উদ্বেগজনক হারে বাড়তে শুরু করে সংক্রমণ। দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা 1,77,000-এর বেশি, যার মধ্যে 80% শনাক্ত হয়েছে 1 মাসে। ভিয়েতনামের করোনা পরিস্থিতির জন্য টিকা কার্যক্রমের ধীর গতিকে দুষছেন বিশ্লেষকরা। এ পর্যন্ত টিকার 2 ডোজ নেয়াদের সংখ্যা 1%-এরও নিচে। এশিয়ার দ্বিতীয় দেশ হিসেবে ইন্দোনেশিয়ায় মৃতের সংখ্যা 1 লাখ ছাড়িয়েছে। দেশটিতে মোট আক্রান্ত 35 লাখের বেশি, যার মধ্যে 12 লাখ আক্রান্ত হয়েছে গত 1 মাসেই। এমনটা চলতে থাকলে দেশটির স্বাস্থ্যখাত পুরোপুরি ভেঙে পড়বে বলে সতর্ক করেছেন বিশ্লেষকরা। তাদের অভিযোগ, কঠোর লকডাউন জারি না করা এবং কন্ট্যাক্ট ট্রেসিং প্রক্রিয়া ব্যবহার না করার খেসারত দিচ্ছে দেশটি। দেশ জুড়ে লকডাউন জারি করেও করোনা মোকাবেলায় ইতিবাচক ফল পাচ্ছে না মালয়েশিয়া। উল্টো বেড়েই চলেছে সংক্রমণ ও মৃত্যু। মালয়েশিয়ায় এখন পর্যন্ত টিকার 2 ডোজ পেয়েছে মাত্র 22.5% মানুষ। চীনে করোনা শনাক্তের পরপরই কঠোর বিধিনিষেধ আরোপ করেছিল থাইল্যান্ড। গত বছর সফলতার সাথে পরিস্থিতি মোকাবেলা করলেও চলতি বছর তৃতীয় ধাপের সংক্রমণে বিপর্যস্ত। রোগীর ঢল সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। সংক্রমণ রোধে এবছরের শেষ নাগাদ 5 কোটি নাগরিককে টিকার আওতায় আনার পরিকল্পনা সরকারের। তবে এ পর্যন্ত টিকার 2 ডোজ পেয়েছে মাত্র 5% মানুষ। সেনা অভ্যুত্থানের পর থেকে চলমান অস্থিতিশীলতার মধ্যে থাকা মিয়ানমারেও বেড়েই চলেছে করোনার প্রকোপ। জুনের শুরুতে দৈনিক সংক্রমণ 100 হলেও জুলাই আসতেই সেই সংখ্যা ছাড়াতে থাকে হাজারের কোঠা। 14 জুলাই একদিনে সর্বোচ্চ 7,000 রোগী শনাক্ত হয় দেশটিতে।
দেখা দিয়েছে অক্সিজেন সহ জরুরি চিকিৎসা সামগ্রীর তীব্র সংকট। মুশরিফা নুসহাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আনুষ্ঠানিকভাবে শপথ নিয়েছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে ১৩তম প্রেসিডেন্ট হিসেবে শপথ নেন রক্ষণশীল এই নেতা। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ সহ বিশ্বের ৭৩টি দেশের অন্তত ১১৫ জন রাষ্ট্রীয় অতিথি। ইরান সরকারের উচ্চ পদস্থ কর্মকর্তারাও এতে অংশ নেন। এর আগে ১৮ জুনের নির্বাচনে নিরঙ্কুশ জয় পান ৬০ বছর বয়সী রাইসি। এর অন্যতম কারণ ছিল শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সমর্থন। নতুন সরকার মার্কিন নিষেধাজ্ঞা কাটিয়ে ইরানের রাজনৈতিক ও অর্থনৈতিক সংকট নিরসনে উল্লেখযোগ্য ভূমিকা রাখবে বলে ধারণা বিশ্লেষকদের। টাইগারদের টি-20 সিরিজ জয়ের মিশন আজ। অস্ট্রেলিয়ার বিপক্ষে তৃতীয় ম্যাচটি জিততে পারলেই ইতিহাস গড়বে মাহমুদুল্লাহর দল। বিপরীতে সিরিজ বাঁচাতে মরিয়া সফরকারীরা। পরিকল্পনার কেন্দ্রে কাটার মাস্টার মুস্তাফিজ। মিরপুরে খেলা শুরু সন্ধ্যা ৬টায়। এমন পরিস্থিতি খুব বেশি দেখা হয় না অজিদের। টানা ২ হারে এলোমেলো সবকিছু। ম্যাচ বিরতির দিনও ফুরসত নেই। বাঁচা মরার লড়াইয়ে বাড়তি মনোযোগ ব্যাটিং সেশনে। অস্তিত্বের লড়াইয়ে শেষ ভরসা কোচ ল্যাঙ্গারের দেখানো ছক তোড়জোড় সিরিজে টিকে থাকার। টানা ২ ম্যাচে দাপট দেখিয়ে জয় বাংলাদেশের। সিরিজ জয় এখন সময়ের অপেক্ষা, যা হতে পারে তৃতীয় ম্যাচে। তবে প্রতিপক্ষকে নিয়ে সতর্ক থাকতে হবে, কারণ অস্ট্রেলিয়া বিশ্ব ক্রিকেটে ঘুরে দাঁড়ানোর গল্প এমন অনেক রচনা করেছে। তবে আফিফ সোহানদের ভয়ডরহীন ক্রিকেট হতে পারে টাইগারদের সাফল্যের মূল মন্ত্র। ভারসাম্যপূর্ণ বোলিং সত্ত্বেও অনভিজ্ঞতায় ভোগান্তি ব্যাটিং লাইন আপে। মিরপুরের স্লো অ্যান্ড লো উইকেটের রহস্যটাই ধরতে পারছেন না ফিলিপে ওয়েডরা। মুস্তাফিজের দুর্বোধ্য কাটার আরও খারাপ করেছে পরিস্থিতি। আরেক দফা ভুল করলেই হাতছাড়া হবে সিরিজ। মুস্তাফিজের বোলিং দুর্বোধ্য। স্লোয়ার কাটারে ওর বল খেলা কষ্টসাধ্য। সিরিজ বাঁচানোর ম্যাচে উইকেট হাতে রেখে ইনিংসের শেষ দিকে যেতে হবে। পাওয়ার প্লেতে রান করার সুযোগ আছে। ৪৮ ঘন্টার ব্যবধানে ২ জয়ে আত্মবিশ্বাসী টিম টাইগার্স। টানা ম্যাচের ধকল কাটাতে টিম হোটেলে স্বাগতিকরা। ইতিহাসের মঞ্চ আছে আর এক ধাপ দূরত্বে। মোমেন্টাম ধরে রাখতে পারলেই আসবে অজিদের বিপক্ষে প্রথম দ্বিপাক্ষিক সিরিজ জয়ের অনন্য মুহূর্ত। টিমের যতগুলা প্লেয়ার আছে সবারই ম্যাচ বাই ম্যাচ আগানো চিন্তা, যেহেতু এটা গোল বল, যে কোনো সময় যে কোনো কিছু হয়ে যেতে পারে। যেহেতু সামনের তৃতীয় টি-20 আছে, তো ওইটা নিয়ে সবাই ফোকাস করতেছি, দেন একটার পর একটা আগাবো। স্বস্তির মাঝেও অস্বস্তি টাইগার ওপেনিং জুটি নিয়ে। নাইম সৌম্য আস্থার প্রতিদান দিতে ব্যর্থ। তবে সিরিজ নিশ্চিতের ম্যাচে উইনিং কম্বিনেশনটা অটুট রাখতে চাইবে ম্যানেজমেন্ট। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চরম নাটকীয়তা আর ভক্তদের আশা নিরাশার দোলাচলের অবসান ঘটিয়ে অবশেষে বার্সেলোনা ছাড়ছেন আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসি। এক বিবৃতিতে কাতালান ক্লাবটি আনুষ্ঠানিক এই ঘোষণা দেয়। এর মধ্য দিয়ে ইতি ঘটল বার্সার সাথে মেসির ২১ বছরের মধুর সম্পর্কের। করছেন অর্ধেক বেতনে থাকতে রাজি মেসি। বেশ কিছুদিন ধরেই এমন খবর ঘুরছিল গণমাধ্যমে। ছুটি কাটিয়ে দিন দুয়েক আগে মিলন নয়, ঘোষণা এলো বিচ্ছেদের। ক্লাব ওয়েবসাইটে দেয়া বিবৃতিতে চুক্তি নবায়ন না হওয়ার কারণ হিসেবে লা লিগার আর্থিক ও কাঠামোগত বাধাকে দায়ী করা হয়েছে। বার্সেলোনা বলছে মেসির সাথে সমঝোতায় পৌঁছালেও লিগ কর্তৃপক্ষের বেঁধে দেয়া বেতন কাঠামো বাধা হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন ধরেই অর্থ সংকটে রয়েছে কাতালান ক্লাবটি। এই পরিস্থিতিতে সব শর্ত মেনে মেসিকে ধরে রাখা অসম্ভব ছিল। গত বছর বার্সেলোনা ছাড়ার ইচ্ছে নিজেই জানিয়েছিলেন মেসি। তখনকার ক্লাব সভাপতি বার্তেমেওর সঙ্গে সম্পর্কের টানাপোড়েন আর ক্লাবের ভবিষ্যৎ পরিকল্পনায় হতাশ ছিলেন আর্জেন্টাইন জাদুকর। তবে চরম নাটকীয়তার পর শেষ পর্যন্ত আরও ১ বছর থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন, যদিও কার্যত ১ জুলাই থেকে ফ্রি ট্রান্সফার হিসেবে ছিলেন মেসি। বার্সেলোনায় শেষ দেখে ফেলা মেসি এখন নতুন গন্তব্যের সন্ধানে। তাকে পেতে দীর্ঘদিন ধরে চেষ্টা চালিয়ে যাচ্ছে ম্যান সিটি, পিএসজি, ইন্টার মিলান, এমনকি মেজর সকার লিগের ইন্টার মিয়ামিও। তবে আকাশচুম্বী বেতন দিয়ে মেসিকে নেওয়ার সম্ভাবনা কম ইংলিশ ক্লাব ম্যান সিটির। মেসিকে পাওয়ার দৌড়ে আপাতত এগিয়ে পিএসজি। অর্থের ঝনঝনানিতে নামি দামি ফুটবলার কেনার সামর্থ্য রাখে ফ্রেঞ্চ ক্লাবটি। দিন দুয়েক আগেই বন্ধু নেইমার আর তার পিএসজি সতীর্থদের নিয়ে একটি ছবিও ফ্রেমবন্দি করেছিলেন মেসি। সেখানেই কি কিছু ইঙ্গিত দিয়ে রেখেছেন? আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
এই ছিল এখনকার মতো বিরতিহীন ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।